2022 সালে অ্যান্টার্কটিকার সাগরের 10,000 ফুট নিচে এক রহস্যময় জাহাজের খোঁজ পাওয়া যায়। পরে জানা যায় এটি ওই জাহাজ যা ইতিহাসের এক নির্মম ও ভয়ঙ্কর ঘটনার সাক্ষী, যে ঘটনা শুনলে আজও মানুষের দম বন্ধ হয়ে আসে। ঘটনাটি ঘটেছিল অ্যান্টার্কটিকার ঠিক মাঝখানে। সেখানে আটকা পড়ে আছে 28 জন মানুষ। তাপমাত্রা -50 ডিগ্রি সেলসিয়াস। খাবার শেষ, নেই কোনো রেডিও বা জিপিএস। এদিকে চোখের সামনে বরফের চাপে জাহাজ ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। এমন এক জায়গায় তারা আটকে আছে যেখানে আগে কখনো কোনো মানুষের পায়ের ছাপ পড়েনি। যেহেতু খাবার নেই, হয়তো নিজেদের সঙ্গীদের শরীরকেই বেঁচে থাকার শেষ সম্বল হিসেবে বেছে নেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না, কারণ ক্ষুধার্ত মানুষ যে কোনো কিছুই করতে পারে। কিন্তু এরকম বিপদে তারা কেনই বা পড়লো, আর সেখান থেকে আদৌ কি তারা উদ্ধার হতে পেরেছিল? ইতিহাসবিদ বা গবেষকরা বলেন এরকম পরিস্থিতিতে বেঁচে থাকা প্রায় অসম্ভব। তাহলে তাদের শেষ পরিণতি কি হয়েছিল? আর সেটা জানার জন্যই আমাদের ফিরে যেতে হবে 1914 সালে। সময়টা 1914 সালের নভেম্বর মাস। সমুদ্রের উত্তাল ঢেউয়ের বুক চিরে এগিয়ে যাচ্ছে ব্রিটিশ জাহাজ এন্ডুরেন্স। গন্তব্য পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং বিপজ্জনক মহাদেশ অ্যান্টার্কটিকা। জাহাজের ক্যাপ্টেন, বিখ্যাত অভিযাত্রী স্যার আর্নেস্ট শ্যাকলটন এমন এক পাগলাটে স্বপ্ন নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন যা এর আগে কোনো মানুষ করার সাহস পায়নি। তার লক্ষ্য ছিল অ্যান্টার্কটিকা মহাদেশের এক প্রান্ত থেকে শুরু করে দক্ষিণ মেরু ছুঁয়ে পায়ে হেঁটে অন্য প্রান্তে রস সাগর পর্যন্ত পৌঁছানো। তার এই পুরো ট্রেকিং এর রাস্তাটা ছিল প্রায় 2900 কিলোমিটার লম্বা। ম্যাপের দিকে তাকালে আপনারা বুঝবেন তাদের পরিকল্পনা ছিল ওয়েডেল সাগর হয়ে ভ্যাসেল বে এর উপকূলে নেমে এই যাত্রা শুরু করা। শ্যাকলটনের ধারণা ছিল সবকিছু যদি তাদের পরিকল্পনা অনুযায়ী চলে তবে এই অসম্ভব পথ পাড়ি দিতে তাদের সময় লাগবে প্রায় 120 দিন। কিন্তু ভাগ্যের খাতায় তাদের জন্য অন্য কোনো ভয়ঙ্কর চিত্রনাট্য লেখা ছিল, তা তারা ঘুণাক্ষরেও টের পায়নি। 5 নভেম্বর 1914 এন্ডুরেন্স জাহাজ এসে পৌঁছায় সাউথ জর্জিয়া দ্বীপের একটি তিমি শিকারীদের আস্তানায়। ম্যাপে দেখলে বুঝবেন দক্ষিণ আমেরিকার একেবারে শেষ প্রান্তের কাছে এই দ্বীপপুঞ্জটি অবস্থিত, আর এটাই ছিল তাদের যাত্রাপথের শেষ মানব বসতি। এর ঠিক দক্ষিণেই শুরু অ্যান্টার্কটিকার বরফের রাজ্য। ওই দিন আবহাওয়া ছিল ভীষণ খারাপ। ওয়েডেল সাগরের পরিস্থিতিও ছিল ভয়ঙ্কর। ওয়েডেল সাগর হলো এমন এক সাগর যা 3 দিক দিয়ে অ্যান্টার্কটিকা দ্বারা ঘেরা। সেখানে সব সময় স্থায়ী বরফের একটা পুরু স্তর জমা হয়ে থাকে। তিমি শিকারীরা শ্যাকলটনকে সতর্ক করেছিল। তারা বলেছিল ওয়েডেল সাগরের বরফ এখন খুব বিপজ্জনক, মিশনটা আপাতত পিছিয়ে দিন। কিন্তু শ্যাকলটন ছিলেন নিজের সিদ্ধান্তে অনড়। তিনি কারো কথায় কান দিলেন না। শ্যাকলটন জানতেন না যে তার এই একটা একগুঁয়ে সিদ্ধান্ত তাকে এবং তার বাকি 27 জন সঙ্গীকে পৃথিবীর সবচেয়ে বড় নরক যন্ত্রণার দিকে ঠেলে দিচ্ছে। 5 ডিসেম্বর 1914 শ্যাকলটনের জাহাজ ওয়েডেল সাগরে প্রবেশ করে, আর খুব দ্রুতই তাদের সবচেয়ে বড় ভয়টা বাস্তবে রূপ নেয়। সাগরের বরফ তাদের ধারণার চেয়েও অনেক বেশি পুরু এবং ভারী ছিল। তবুও শ্যাকলটন জাহাজ নিয়ে জোর করে এগিয়ে যেতে থাকেন, কিন্তু প্রকৃতি মানুষের জেদের কাছে হার মানে না। 18 জানুয়ারি 1915 বরফের সাথে যুদ্ধ করতে করতে একসময় জাহাজটি চারপাশের জমাট বাঁধা বরফের মাঝে পুরোপুরি আটকে যায়। কয়েকদিন পর ক্রু সদস্যরা দেখতে পান জাহাজ থেকে মাত্র 50 মিটার দূরে বরফের মাঝে 15 ফুট লম্বা একটা ফাটল তৈরি হয়েছে। তারা জাহাজের ইঞ্জিন ফুল স্পিডে চালু করে টানা 3 ঘন্টা ধরে বরফ ভেঙে বের হওয়ার চেষ্টা করেন, কিন্তু লাভ হয়নি। বিশাল এন্ডুরেন্স জাহাজটি 1 ইঞ্চিও জায়গা থেকে নড়তে পারল না। এরপর ক্রুরা জাহাজ থেকে নেমে হাতের কাছে থাকা শাবল, কুড়াল আর যন্ত্রপাতি দিয়ে বরফ কাটার চেষ্টা করে, কিন্তু মানুষের গায়ের জোর কি আর অ্যান্টার্কটিকার জমাট বরফের সাথে পারে? তারা চরমভাবে ব্যর্থ হয়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? জাহাজটি যে বিশাল বরফের স্তরের উপর আটকে ছিল, সেই বরফের স্তরটি ধীরে ধীরে মূলভূমি থেকে বিচ্ছিন্ন হয়ে সাগরের দিকে ভাসতে শুরু করে। অ্যান্টার্কটিকার ভ্যাসেল বে, যেখানে মূলত তাদের নামার কথা ছিল, সেখান থেকে তারা প্রায় 60 মাইল দূরে ভেসে যায়। এখন না তারা হেঁটে উপকূলে পৌঁছাতে পারবে, না তাদের জাহাজ নড়াতে পারবে। এবার ভেবে দেখুন, চারিদিকে শুধু সাদা বরফ আর মাঝখানে আটকে থাকা একটা জাহাজ। আর তাদের দিকে কিছুদিনের মধ্যেই ধেয়ে আসছিল অ্যান্টার্কটিকার ভয়ঙ্কর শীতকাল, যেখানে টানা 24 ঘন্টা শুধু অন্ধকার থাকে, সূর্যের আলোর এক ফোঁটা দেখাও পাওয়া যায় না। এখন তারা চিন্তায় পড়ে গেল এই অন্ধকারে তারা কিভাবে বাঁচবে।
শ্যাকলটন বুঝতে পারলেন তাদের এই জাহাজের ভেতরেই শীতকালটা কাটাতে হবে, কিন্তু শীত মানেই তো তাপমাত্রা আরও কমে যাওয়া। শুরু হলো প্রবল তুষারঝড়। চারপাশের বরফ জমতে জমতে জাহাজের উপর এমন এক প্রচন্ড চাপ তৈরি করছিল যেন কোনো বিশাল দৈত্য 2 হাত দিয়ে জাহাজটিকে পিষে ফেলার চেষ্টা করছে। ফটোগ্রাফার ফ্র্যাঙ্ক হার্লি সেই সময়কার কিছু দুর্লভ ছবি তার ক্যামেরায় বন্দী করেছিলেন। ছবিতে আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন কিভাবে বরফের চাপ জাহাজটিকে গুঁড়িয়ে দিচ্ছে। অক্টোবর সন্ধ্যা 6:45। হঠাৎ বরফের প্রচন্ড চাপে এক বিশাল বরফখণ্ড জাহাজের পেছনের অংশে ভয়ঙ্কর বেগে আঘাত করে। জাহাজের পেছনের অংশ ভেঙে যায় এবং হুড়মুড় করে বরফ গলা পানি জাহাজের ভেতর ঢুকতে শুরু করে। বাইরে তখন -8.5 ডিগ্রি সেলসিয়াস, হাড় কাঁপানো ঠান্ডা। এর মাঝে ক্রুরা টানা 3 দিন ধরে পাম্প করে জাহাজের পানি বাইরে ফেলার চেষ্টা করে, কিন্তু পানি ঢোকার গতি এত বেশি ছিল যে তাদের সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়। অবশেষে শ্যাকলটন সবাইকে জাহাজ ছেড়ে বরফের উপর নেমে আসার নির্দেশ দেন। জাহাজের এক ক্রু সদস্য টম ম্যাকলিওড পরিস্থিতির ভয়াবহতা দেখে বিড়বিড় করে বলে উঠেছিল, আমাদের কেউই আর জীবিত বাড়ি ফিরতে পারবে না। অবশেষে 27 অক্টোবর 1915 হঠাৎ একটা বিকট বিস্ফোরণের মতো শব্দ হয়। শ্যাকলটন ঘুরে তাকিয়ে দেখেন বরফের চাপে জাহাজের পেছনের অংশ প্রায় 20 ফুট উঁচুতে শূন্যে উঠে গেছে। জাহাজের সামনের দিক পানিতে টইটুম্বুর। কিছুক্ষণ পর সেই পানি জমে বরফ হয়ে গেলে সেই ভারী ওজনে জাহাজের সামনের অংশ ধীরে ধীরে সাগরের নিচে তলিয়ে যেতে শুরু করে। জাহাজ ডুবে যাওয়ার সাথে সাথে অ্যান্টার্কটিকা পার হওয়ার শ্যাকলটনের সেই পাগলাটে স্বপ্ন চিরতরে বরফের নিচে চাপা পড়ে যায়। কিন্তু এখন স্বপ্নের চেয়েও বড় এক প্রশ্ন তাদের সামনে এসে দাঁড়ায়, তারা কি আদৌ বাঁচতে পারবে? তারা এখন মহাসাগরের ভাসমান একটি বরফখণ্ডের উপর দাঁড়িয়ে আছে। কাছে কোনো রেডিও নেই, যোগাযোগ করার কোনো উপায় নেই। তারা শেষ কবে অন্য কোনো মানুষ দেখেছিল তাও প্রায় 1 বছর আগের কথা। দুনিয়ার কেউ জানে না তারা বেঁচে আছে নাকি মরে গেছে। তারা বরফের উপর ক্যাম্প তৈরি করলো। এরপর শুরু হলো জীবনের সবচেয়ে কঠিন হিসাব নিকাশ, আর তা হলো তাদের কাছে জীবন ধারণের জন্য কি কি আছে। হিসেব করে দেখা গেল তাদের কাছে মাত্র 3টি ছোট লাইফ বোট, বরফে চলার জন্য একটি স্লেজ গাড়ি এবং মাত্র 1 মাসের খাবার অবশিষ্ট আছে। হ্যাঁ, শুধুমাত্র 1 মাসের খাবার। জমাট বরফের উপর একে অপরের সাথে গাদাগাদি করে শুয়ে থাকতে হতো, যাতে গায়ের গরমে অন্তত জমে মরে যাওয়া থেকে বাঁচা যায়। শ্যাকলটন হিসাব করে দেখলেন তাদের এখান থেকে সবচেয়ে কাছের স্থলভূমি হলো পলেট আইল্যান্ড, যা বরফ ঢাকা সাগর পেরিয়ে প্রায় 550 কিলোমিটার দূরে। পলেট আইল্যান্ডের দিকে যাওয়ার জন্য শ্যাকলটন এক নিষ্ঠুর নিয়ম জারি করলেন। তিনি বললেন প্রত্যেকে শুধুমাত্র 1 কেজি ওজনের জিনিস নিজের সাথে নিতে পারবে। জীবন বাঁচাতে শ্যাকলটন নিজেই তার সোনার কয়েন আর বাইবেল বরফের উপর ছুঁড়ে ফেলে দিলেন। ফটোগ্রাফার ফ্র্যাঙ্ক হার্লির কাছে 400টি ছবির নেগেটিভ ছিল, কিন্তু ওজনের কারণে তিনি বাধ্য হয়ে 250টি নেগেটিভ ধ্বংস করে দেন। বাকি 150টি ছবি আজ আমাদের এই ইতিহাসের সাক্ষী। খাবারের এতই অভাব দেখা দিল যে ক্রুদের সাথে থাকা পোষা কুকুর ছানাগুলোকে বাধ্য হয়ে মেরে ফেলতে হলো, কারণ তাদের খাওয়ানোর মতো কিছুই ছিল না। এরপর শুরু হলো আরেক সংগ্রাম। স্লেজ আর নৌকায় জিনিসপত্র বোঝাই করা হলো। এক একটি নৌকার ওজন ছিল প্রায় 1 টন। অন্যদিকে অ্যান্টার্কটিকায় তখন গ্রীষ্মকাল শুরু হয়, বরফের উপরের অংশ নরম হতে শুরু করেছে। এই নরম বরফের উপর 1 টনের নৌকা টেনে নিয়ে যাওয়া মানুষের সাধ্যের বাইরে ছিল। টানা 3 ঘন্টা অমানসিক পরিশ্রম করে নৌকা টানার পর ক্রুরা যখন পেছন ফিরে তাকালো, দেখলো তারা মাত্র 1 মাইল পথ পেরিয়েছে। সামনের রাস্তা আরও খারাপ। তাই শ্যাকলটন সিদ্ধান্ত নিল এই ভাসমান বরফটা ভেসে ভেসে স্থলের কাছাকাছি না যাওয়া পর্যন্ত তারা এখানেই ক্যাম্প করবে। অবশেষে 21শে নভেম্বর 1915 ক্রুরা মাত্র কয়েক কিলোমিটার দূর থেকে দাঁড়িয়ে দেখল তাদের প্রিয় জাহাজ এন্ডুরেন্স বরফের চাপে টুকরো টুকরো হয়ে পুরোপুরি সাগরের নিচে তলিয়ে গেল। চোখের সামনে নিজেদের শেষ সম্বলটাকে ডুবতে দেখে ক্রুরা মানসিকভাবে ভেঙে পড়ল। মনে হলো যেন পৃথিবীর সাথে তাদের শেষ সংযোগটুকুও আজ ছিন্ন হয়ে গেল। এখন তাদের পায়ের নিচে শুধু একখণ্ড ভাসমান বরফ। যে কোনো মুহূর্তে এই বরফ ফাটল ধরে 2 টুকরো হয়ে যেতে পারে, আর তারা তলিয়ে যেতে পারে অতল সাগরে। খাবার ফুরিয়ে আসছে, চারিদিকে শুধুই মৃত্যুর হাতছানি। শ্যাকলটনের এই 28 জনের দল কি এই নরক থেকে বের হয়ে যাওয়ার কোনো রাস্তা পাবে, নাকি শুরু হবে এক নতুন বিভীষিকা?
ওশেন ক্যাম্পে বেশ কয়েকটা দিন কোনো মতে কেটে গেল, কিন্তু হঠাৎ প্রকৃতি আবার তাদের সাথে এক নিষ্ঠুর খেলায় মেতে উঠল। যে ভাসমান বরফের উপর তারা আটকে ছিল সেটা স্থলভাগের দিকে না গিয়ে উল্টো পূর্ব দিকে সাগরের আরও গভীরে ভাসতে শুরু করলো। শ্যাকলটন বুঝতে পারলো এখানে বসে থাকলে মৃত্যু নিশ্চিত। 23শে ডিসেম্বর 1915 শ্যাকলটন ওশেন ক্যাম্প ছেড়ে বরফের উপর দিয়ে হাঁটার সিদ্ধান্ত নিল। কিন্তু কয়েক কিলোমিটার এগোতেই আরেক বিপদ। সামনের বরফের স্তর এতটাই পাতলা হয়ে গেছে যে নিচে সাগরের পানি দেখা যাচ্ছে। বাধ্য হয়ে তারা সেখানেই নতুন করে আরেকটা ক্যাম্প স্থাপন করলো। এদিকে খাবার ফুরিয়ে আসছিল। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে দাঁড়ালো যে শ্যাকলটন কঠোরভাবে রেশন সিস্টেম চালু করলেন। সারাদিনে একজন মানুষের জন্য বরাদ্দ ছিল মাত্র একটি শুকনো বিস্কিট, সাথে একটুখানি পাতলা দুধ, সামান্য কোকো আর ক্যানের ভেতরে থাকা খুব সামান্য একটু চর্বিযুক্ত মাংসের পেস্ট। এর বাইরে তারা যদি ভাগ্যক্রমে কোনো সিল বা পেঙ্গুইন শিকার করতে পারত তবেই জুটত একটু মাংস। তিনি জানতেন শরীর যদি খাবার নাও পায়, কিন্তু মন যদি দুর্বল হয়ে পড়ে তবে এরা সবাই এক রাতেই মারা পড়বে। তাই ক্রুদের মনোবল ধরে রাখতে তিনি প্রায় মিথ্যা বলতেন। মুখে হাসি ফুটিয়ে বলতেন, আরে ছেলেরা, চিন্তা করো না, আমাদের কাছে যা খাবার আছে তা দিয়ে আমরা অনায়াসেই বেঁচে ফিরব। এই মিথ্যা আশ্বাসটাই ছিল তাদের ততক্ষণ পর্যন্ত বেঁচে থাকার জ্বালানি। ভাসমান বরফের ওপর তাদের দিনগুলো সপ্তাহে আর সপ্তাহগুলো মাসে পরিণত হতে লাগলো। অবশেষে নতুন একটা বছর শুরু হলো। 23 মার্চ 1916। সকালবেলা চারিদিকে ঘন কুয়াশা। শ্যাকলটন কুয়াশার আড়াল দিয়ে দূরে কিছু একটা দেখতে পেলেন। কুয়াশা একটু কাটতেই আনন্দে তার বুকটা লাফিয়ে উঠল। পাহাড়! সে একটা পাহাড় দেখতে পেয়েছে। শ্যাকলটন তার ম্যাপ দেখে বুঝলেন ওটা হলো জোয়েনভিল আইল্যান্ড। কিন্তু এই আনন্দটা বেশিক্ষণ টিকল না, কারণ এই দ্বীপটা ছিল অ্যান্টার্কটিকা উপদ্বীপের একেবারে শেষ মাথায়। তার মানে হলো তারা বরফে ভাসতে ভাসতে পলেট আইল্যান্ড পেছনে ফেলে অনেক দূরে চলে এসেছে। জয়েনভিল আইল্যান্ড তাদের থেকে মাত্র 57 মাইল দূরে ছিল, কিন্তু মাঝখানে ছিল পাহাড় সমান বরফের স্তূপ। শ্যাকলটন আবারও ম্যাপ বের করলেন। তিনি দেখলেন তারা যদি এভাবেই উত্তর দিকে ভাসতে থাকে তবে সামনে আর মাত্র দুটো দ্বীপ পড়বে, ক্ল্যারেন্স আইল্যান্ড এবং এলিফ্যান্ট আইল্যান্ড। কিন্তু এরপর কি হবে? এরপর শুরু হবে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জলভাগ। হাজার হাজার কিলোমিটারের এক উত্তাল সমুদ্র। দক্ষিণ আমেরিকার শেষ প্রান্ত এবং অ্যান্টার্কটিকার উত্তর প্রান্তের মাঝখানের এই জলভাগকে বলা হয় ড্রেক প্যাসেজ। এটি এমন এক মহাসাগর যেখানে ঢেউয়ের উচ্চতা 40 ফুট পর্যন্ত ওঠে। ইতিহাসে 20,000-এরও বেশি নাবিক এই ড্রেক প্যাসেজে প্রাণ হারিয়েছেন, আর অন্তত 800 বড় বড় জাহাজ এখানে চিরতরে ডুবে গেছে। আজ 2025 সালেও আধুনিক বড় বড় ক্রুজ জাহাজ এই ড্রেক প্যাসেজ পাড়ি দিতে গিয়ে থরথর করে কাঁপে। শ্যাকলটন খুব ভালো করেই জানতেন তারা যদি ভাসতে ভাসতে একেবারে ড্রেক প্যাসেজে পৌঁছে যায় তবে এই বরফের টুকরো আর ছোট নৌকা নিয়ে তাদের একজন মানুষও জ্যান্ত ফিরতে পারবে না। এদিকে পানির অভাব এতটাই প্রকট হয়ে উঠেছিল যে তৃষ্ণায় সবার ঠোঁট ফুলে ফেটে রক্ত বের হচ্ছিল। গলা এমনভাবে শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল যে এক টুকরো খাবার গেলাটাও ছিল নরক যন্ত্রণার মতো। বাধ্য হয়ে তাদের কাঁচা ছেলের মাংস দেওয়া হতো, যাতে সেই কাঁচা রক্তের কারণে খাবারটা অন্তত গলা দিয়ে নামে। আর খাবার পানির জন্য তারা কি করতে জানেন? ছোট ছোট টিনের ক্যানে বরফ ভরে সেগুলো নিজেদের পেটের সাথে বা বুকের সাথে চেপে ধরে রাখত। শরীরের গরমে সেই বরফগুলো যে সামান্য 2-1 চামচ পানি জমত সেটুকুই তারা পান করত। যেদিন তাদের সব খাবার শেষ হওয়ার পথে সেদিন হঠাৎ তারা একটা বিশাল বরফ দেশের চিতাবাঘ দেখতে পায়। তারা সেটাকে শিকার করে প্রায় 1000 পাউন্ড মাংস জোগাড় করে। শুধু তাই নয়, অনেক ক্রু তাদের প্রিয় কুকুরগুলোকে বাধ্য হয়ে মেরে খেয়ে ফেলেছিল। এই মাংসগুলোই তাদের পরবর্তী কয়েক মাস বাঁচিয়ে রেখেছিল। 7 এপ্রিল 1916 বাতাস তাদের পূর্ব দিকে ভাসিয়ে নিয়ে যেতে লাগলো, যেদিকে 1000 মাইল পর্যন্ত কোনো মাটি বা দ্বীপ নেই। যে বরফের টুকরোটার উপর তারা দাঁড়িয়েছিল সেটা গলতে গলতে মাত্র 50 মিটার লম্বা হয়ে গিয়েছিল। যে কোনো মুহূর্তে সেটা টুকরো হয়ে যেতে পারে। শ্যাকলটন তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন তখনই নৌকায় নামতে হবে। তারা 3টি ছোট নৌকায় উঠে সাগর আর আইসবার্গের মাঝখান দিয়ে পথ করে এগোতে লাগলো। এদিকে বাতাস বারবার দিক বদলাচ্ছিল। তারা একবার ভাবে ক্ল্যারেন্স আইল্যান্ডে যাবে, আবার ভাবে কিং জর্জ আইল্যান্ডে যাবে, কিন্তু শেষমেশ তারা ঠিক করলো তারা যাবে এলিফ্যান্ট আইল্যান্ডে, কারণ ড্রেক প্যাসেজের ভয়াল সাগরে পড়ার আগে এটাই তাদের শেষ ভরসা। দ্বীপটা 160 কিলোমিটার দূরে ছিল। তাদের বরফের টুকরোটা যখন দ্বীপের মাত্র 50 কিলোমিটার দূরে, শ্যাকলটন হুকুম দিলেন সব নৌকা পানিতে নামাও, এই শেষ পথটুকু আমরা নৌকায় পাড়ি দিব। অবশেষে এলো সেই বহুকাঙ্ক্ষিত দিন, 15 এপ্রিল 1916। টানা 497 দিন।
হ্যাঁ, ঠিক শুনেছেন, 497 দিন পানিতে ভাসার পর 3টি ছোট নৌকা গিয়ে ঠেকল এলিফ্যান্ট আইল্যান্ডের মাটিতে। নরক যন্ত্রণা পার হওয়ার পর জনশূন্য এই পরিত্যক্ত পাথরের টুকরোটাকেই তাদের কাছে সাক্ষাৎ স্বর্গ মনে হচ্ছিল। ক্রুরা যেন নিজেদের বিশ্বাস করতে পারছিল না তারা বরফের উপর নয়, শক্ত মাটির উপর দাঁড়িয়ে আছে। অনেকেই আনন্দে কেঁদে ফেলেছিল, কিন্তু তারা জানতো না তাদের আসল সংগ্রাম তো সবে শুরু। এলিফ্যান্ট আইল্যান্ড ছিল এক মৃত দ্বীপ। সেখানে কোনো মানুষ নেই, খাবার নেই, সাহায্য চাওয়ার কোনো উপায় নেই। এই জনশূন্য দ্বীপ থেকে তারা কিভাবে বাড়ি ফিরবে, নাকি এটাই হবে তাদের কবরস্থান? এখন তাদের সামনে একটাই প্রশ্ন, তারা কিভাবে বাড়ি ফিরবে? শ্যাকলটন তার ম্যাপ খুলে বসলেন। তার সামনে মাত্র 3টে রাস্তা খোলা ছিল। প্রথম রাস্তা দক্ষিণ আমেরিকার একেবারে শেষ প্রান্ত কেপ হর্নে যাওয়া, যা উত্তর পশ্চিমে প্রায় 800 কিলোমিটার দূরে। দ্বিতীয় রাস্তা দক্ষিণ আমেরিকার পূর্বে প্রায় 880 কিলোমিটার দূরে ফকল্যান্ড আইল্যান্ডসে যাওয়া। তৃতীয় রাস্তা, যেখান থেকে তারা যাত্রা শুরু করেছিলেন, সেই সাউথ জর্জিয়া আইল্যান্ডে গিয়ে সাহায্য নিয়ে আসা, যার দূরত্ব ছিল প্রায় 1300 কিলোমিটার। প্রথম দুটো রাস্তা তুলনামূলকভাবে কাছে ছিল, কিন্তু সেখানে যাওয়ার অর্থ হলো ওই ভয়ঙ্কর ড্রেক প্যাসেজের একেবারে মাঝখান দিয়ে যাওয়া। শ্যাকলটনের অভিজ্ঞতা বলছিল ছোট নৌকায় করে ড্রেক প্যাসেজের ঢেউ পার হওয়া মানে নিশ্চিত মৃত্যু। তাই তিনি তৃতীয় এবং সবচেয়ে দূরত্বের পথটাই বেছে নিলেন। তিনি হিসাব করে দেখলেন সাউথ জর্জিয়ার দিকে গেলে সাগরের স্রোত এবং বাতাস তাদের অনুকূলে থাকবে, কিন্তু পুরো 28 জনের দল তো আর এই ছোট নৌকায় যেতে পারবে না। ক্রুরা এতটাই ক্লান্ত এবং অসুস্থ ছিল যে সবাইকে নিয়ে এই সমুদ্র পাড়ি দেওয়া অসম্ভব ছিল। শ্যাকলটন একটা অবিশ্বাস্য সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, আমি মাত্র 5 জনকে সাথে নিয়ে সাউথ জর্জিয়ায় যাব, আর বাকি 22 জন এই এলিফ্যান্ট আইল্যান্ডেই ক্যাম্প করে আমাদের জন্য অপেক্ষা করবে। আমরা জাহাজ নিয়ে তোমাদের উদ্ধার করতে আসব। একবার ভাবুন তো, 22 জন মানুষ এমন একটা দ্বীপে পড়ে থাকবে যেখানে কোনো খাবার নেই, আর তাদের লিডার যাচ্ছে এমন এক সমুদ্রে যেখান থেকে হয়তো সে আর কোনোদিন ফিরে আসবে না। এই 22 জন কি তবে মৃত্যুর প্রহর গুনবে? 24 এপ্রিল 1916 শ্যাকলটন তার 5 জন সাহসী সঙ্গীকে নিয়ে সাউথ জর্জিয়া আইল্যান্ডের উদ্দেশ্যে একটি ছোট প্যাডেল নৌকায় রওনা হলেন। ম্যাপে তাদের এই যাত্রাপথটা দেখলে শিউরে উঠতে হয়। তারা চাইলেও ড্রেক প্যাসেজ পুরোপুরি এড়াতে পারছিলেন না। এইটুকু একটা নৌকায় করে তারা বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর জলভাগে প্রবেশ করলেন। দূরত্ব ছিল 1300 কিলোমিটার। এই বিশাল পথ পাড়ি দেওয়ার জন্য তারা পালা করে 4 ঘন্টা নৌকা চালাতেন এবং 4 ঘন্টা বিশ্রাম নিতেন। তাদের দিন আর রাত কাটছিল ঢেউয়ের ঝাপটায় ভিজে, সমুদ্রের নোনা পানিতে বমি করে এবং চরম ক্লান্তিতে। এপ্রিলে অ্যান্টার্কটিকায় শীতকাল শুরু হয়ে যায়। দিনে মাত্র কয়েক ঘন্টার জন্য সূর্য উঁকি দিত, আর বাকি 20 ঘন্টার বেশি সময় কাটতো ঘুটঘুটে অন্ধকারে। সূর্যের আলোর ওই কয়েকটা ঘন্টাই ছিল তাদের কাছে বাঁচার শেষ সম্বল, কারণ তখনই তারা সেক্সট্যান্ট নামের দিক নির্ণয়কারী যন্ত্রটা ব্যবহার করে বুঝতে পারতেন যে তারা ঠিক দিকে এগোচ্ছেন কিনা। ঘন্টার পর ঘন্টা তারা ঢেউয়ের সাথে যুদ্ধ করতে লাগলেন। বড় বড় ঢেউ এসে নৌকার ভেতরে পানি ঢুকিয়ে দিত, আর তারা পাগলের মতো পাম্প করে সেই পানি বাইরে ফেলতেন। কয়েকবার ঢেউয়ের সাইজ এত বিশাল ছিল যে নৌকাটা প্রায় উল্টেই যাচ্ছিল। আর মাত্র 3 মাইল দূরে সাউথ জর্জিয়া আইল্যান্ড। কিন্তু তারা স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই হঠাৎ সাগরে এক প্রলয়ঙ্কারী ঝড় শুরু হলো। নৌকাটা ঝড়ের কবলে পড়ে খেলনার মতো এদিক ওদিক আছড়ে পড়তে লাগলো। মানুষগুলোর শরীরে আর এক ফোঁটাও শক্তি অবশিষ্ট ছিল না। তারা হাতের বৈঠা ছেড়ে দিয়ে হাল ছেড়ে দিলেন। কয়েক ঘন্টা পর যখন ঝড় থামলো আর মেঘের আড়াল থেকে দ্বীপটা আবার দেখা গেল, তখন তাদের মাত্র 1 মাইল পথ বাকি। চোখের সামনে মাটির দেখা পেয়ে তারা নিজেদের শেষ শক্তিটুকু একত্রিত করে আবার বৈঠা বাইতে শুরু করলেন। 10 মে 1916 টানা 3 সপ্তাহ ধরে ঝড়, বাতাস এবং ভয়ঙ্কর ঢেউয়ের সাথে লড়াই করার পর তারা সাউথ জর্জিয়া আইল্যান্ডের মাটিতে পা রাখলেন। ঠিক সেই একই দ্বীপ যেখান থেকে তারা 522 দিন আগে এক বুক স্বপ্ন নিয়ে অ্যান্টার্কটিকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তারা দ্বীপে পৌঁছেছে ঠিকই, কিন্তু সাউথ জর্জিয়া আইল্যান্ড ছিল 100 কিলোমিটারেরও বেশি লম্বা একটা বিশাল দ্বীপ। তারা যে সৈকতে নেমেছিল সেটি ছিল তিমি শিকারীদের আস্তানা, যেখানে মানুষ থাকে ঠিক তার উল্টো দিকে। মাঝখানে ছিল ভয়ঙ্কর সব বরফে ঢাকা পাহাড়।
সাউথ জর্জিয়া আইল্যান্ডে এমন সব খাড়া এবং বিপজ্জনক পাহাড় ছিল যে ইতিহাসে আজ পর্যন্ত কোনো মানুষ পায়ে হেঁটে এই দ্বীপ পার হওয়ার সাহস করেনি। তিমি শিকারীরা মনে করত ওই পাহাড়ি এলাকাগুলো একেবারে অগম্য। 19 মে 1916 রাত 3টার সময় শ্যাকলটন তার দুই সবচেয়ে বিশ্বাসী সঙ্গী ওয়ার্সলি এবং ক্রিনকে নিয়ে পাহাড়ের দিকে রওনা হলেন। পাহাড়গুলো এত খাড়া আর উঁচু ছিল যে তারা ওপারে কি আছে তা দেখার কোনো উপায় ছিল না। তারা অন্ধের মতো একটার পর একটা পাহাড়ে উঠতেন আর ওপর থেকে পথ খোঁজার চেষ্টা করতেন। যদি দেখতেন ওপারে বিশাল খাদ বা পাথরের দেওয়াল, তখন আবার হতাশ হয়ে নিচে নেমে আসতেন। এভাবে তারা টানা 3 বার ভুল পাহাড়ে উঠেছিলেন। তারা নিজেদের হাতের ছোট কুড়াল দিয়ে বরফের পাহাড় কেটে কেটে আক্ষরিক অর্থেই সিঁড়ি বানাতে লাগলো। সেই বরফের সিঁড়ি বেয়ে তারা ধীরে ধীরে নিচে নামতে শুরু করলো। অবশেষে 36 ঘন্টার অমানসিক পরিশ্রমের পর তাদের চোখের সামনে ভেসে উঠল সেই বহু কাঙ্ক্ষিত দৃশ্য, ট্রমেন্স হুইলিং স্টেশন। ইতিহাসে প্রথম কোনো মানুষ পায়ে হেঁটে দুর্গম অ্যালারডাইস পর্বতমালা পার হয়ে সাউথ জর্জিয়া আইল্যান্ড পাড়ি দিল। শ্যাকলটন এবং তার দুই সঙ্গী যখন স্টেশনে ঢুকলেন, তখন তাদের চেহারা দেখে চেনার উপরে ছিল না যে তারা আদতে মানুষ। দীর্ঘ প্রায় 2 বছরে তাদের দাড়ি গোঁফ বড় হয়ে জট পাকিয়ে গিয়েছিল। স্টেশনের ফ্যাক্টরির ম্যানেজার প্রথমে তাদের চিনতে পারলেন না, কিন্তু যখন শ্যাকলটন তার পরিচয় দিলেন, তখন উপস্থিত সবাই যেন ভূত দেখার মতো চমকে উঠল। সবাই ধরে নিয়েছিল যে 2 বছর আগে অ্যান্টার্কটিকার বরফে ওই পাগলাটে লোকটা তার দলবল সহ চিরতরে হারিয়ে গেছে, আর আজ সেই লোকটাই তাদের সামনে জ্যান্ত দাঁড়িয়ে আছে। ফ্যাক্টরি ম্যানেজার সাথে সাথে তাদের গরম খাবার, নতুন পোশাক এবং ঘুমানোর জন্য বিছানার ব্যবস্থা করে দিলেন। কিন্তু শ্যাকলটনের মনে তখন বিন্দুমাত্র শান্তি নেই। তার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, এলিফ্যান্ট আইল্যান্ডে আটকে থাকা সেই 22 জন ক্রু কি আজও বেঁচে আছে? শ্যাকলটন তাদের ছেড়ে আসার পর 1 মাসেরও বেশি সময় পার হয়ে গেছে। এমন এক মৃত্যুপুরীতে যেখানে কোনো গাছ নেই, খাবার নেই, সাহায্য আসার কোনো গ্যারান্টি নেই, সেখানে মানুষ কতদিন বাঁচার আশা ধরে রাখতে পারে? ফ্র্যাঙ্কের নির্দেশে ক্রুরা তাদের 2টো ছোট নৌকা উল্টে একটা অস্থায়ী আশ্রয়স্থল বানিয়েছিল। বাঁচার তাগিদে তারা কেবল সিল আর পেঙ্গুইন শিকার করে খেত। তীব্র ঠান্ডা, ক্ষুধা আর চরম হতাশার মাঝেও ফ্র্যাঙ্ক ওয়াইল্ড প্রতিদিন সকালে একটা কাজ নিয়ম করে করতেন। তিনি সকালে উঠে তার সঙ্গীদের বলতেন, ব্যাগ গুছিয়ে নাও বন্ধুরা, বস আজই আসতে পারেন। এখানে বস বলতে শ্যাকলটনকে বোঝানো হতো। প্রতিদিন সকালে ফ্র্যাঙ্ক পাহাড় চূড়ায় উঠতেন সাগরের দিকে তাকিয়ে দেখার জন্য যে কোনো জাহাজ আসছে কিনা, আর প্রতিদিন সন্ধ্যায় তিনি বুক ভরা হতাশা নিয়ে ফিরে আসতেন। শ্যাকলটন চলে যাওয়ার পর 4 মাস এবং 6 দিন কেটে গেছে। ফ্র্যাঙ্ক ওয়াইল্ড বুঝতে পারলেন আর অপেক্ষা করে লাভ নেই। এবার তারা নিজেদের শেষ 2টো নৌকা নিয়ে ডিসেপশন আইল্যান্ডের দিকে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ওদিকে শ্যাকলটন তার 22 জন সঙ্গীকে বাঁচানোর জন্য পাগলের মতো চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। তিনি সাউথ জর্জিয়া থেকে একটা জাহাজ নিয়ে এলিফ্যান্ট আইল্যান্ডের দিকে রওনা হয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত উদ্ধারকারী জাহাজটি বরফের মাঝে আটকে যায় এবং তাকে ফিরে আসতে হয়। তিনি দ্বিতীয়বার চেষ্টা করেন, কিন্তু কাজ হলো না। তৃতীয়বারও একই ঘটনা ঘটল। 3 মাসের মধ্যে তিনি 3 বার তাদের উদ্ধার করতে গিয়ে 3 বারই বরফের কাছে হার মেনে ফিরে আসতে বাধ্য হলেন। সময় গড়ানোর সাথে সাথে শ্যাকলটনের বুকের ভেতর দুশ্চিন্তার পাহাড় জমছিল। তিনি চিলি সরকারের কাছে সাহায্য চাইলেন। চিলি সরকার তাকে ইয়েলচো নামের একটি জাহাজ দিল। 25 আগস্ট 1916 তিনি এই জাহাজে চড়ে আবার এলিফ্যান্ট আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হলেন। টানা 6 দিন সাগরের সাথে যুদ্ধ করার পর 30 আগস্ট 1916 অবশেষে শ্যাকলটনের জাহাজ এলিফ্যান্ট আইল্যান্ডের কাছাকাছি পৌঁছালো। দ্বীপে তখন ফ্র্যাঙ্ক ওয়াইল্ড এবং তার সঙ্গীরা চিরতরে দ্বীপ ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় বাইরে পাহারায় থাকা এক ক্রুর চোখে সমুদ্রের বহুদূরে একটা বিন্দু ধরা পড়ল। ধীরে ধীরে বিশাল জাহাজটি তাদের দিকে এগিয়ে এলো, আর তারা দেখতে পেল জাহাজের ডেকে দাঁড়িয়ে আছে স্বয়ং তাদের কমান্ডার, তাদের বস শ্যাকলটন। শ্যাকলটন যখন দ্বীপে নামলেন, তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। 22 জনের 22 জনই জ্যান্ত দাঁড়িয়ে আছে। তারা হার মানেনি। প্রায় 2 বছর ধরে বরফ, পাহাড় এবং মহাসাগরের সাথে এক অসম্ভব লড়াই করার পর শ্যাকলটন এবং তার ক্রুরা অবশেষে বাড়ি ফিরে আসে। এটি ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ অলৌকিক ঘটনা। শ্যাকলটন 27 জন লোক নিয়ে রওনা হয়েছিলেন, আর 2 বছর পর 27 জন লোককেই জ্যান্ত সাথে নিয়ে ফিরে এসেছিলেন। এটি সম্ভব হয়েছিল কেবল শ্যাকলটনের অসাধারণ নেতৃত্ব, সাহসিকতা আর ক্রুদের অটুট টিম ওয়ার্কের কারণে। এই ঘটনা ঠিক 106 বছর পর 2022 সালে বিজ্ঞানীদের একটি দল ওয়েডেল সাগরে গবেষণা চালাচ্ছিলেন।
আর তখনই পানির প্রায় 10,000 ফুট নিচে তারা শ্যাকলটনের সেই বিখ্যাত জাহাজ এন্ডুরেন্সের ধ্বংসাবশেষ খুঁজে পান। ওয়েডেল সাগরে কাঠখেকো কোনো সামুদ্রিক পরজীবী না থাকায় জাহাজটি আজও প্রায় অক্ষত আছে। আজও আপনি যদি কখনো সাউথ জর্জিয়া আইল্যান্ডে যান, আপনি সেখানে শ্যাকলটনের কবর দেখতে পাবেন। তিনি অ্যান্টার্কটিকা মহাদেশ পায়ে হেঁটে পার হতে চেয়েছিলেন, যদিও তার মূল পরিকল্পনা ব্যর্থ হয়েছিল, কিন্তু তিনি তার চেয়েও অলৌকিক কিছু করে দেখিয়েছিলেন। আপনারা হয়তো ফ্লাইট 571-এর সেই বিখ্যাত প্লেন ক্র্যাশ সার্ভাইভারদের কথা জানেন। তারা আন্দিজ পর্বতে আটকে পড়ে বাধ্য হয়ে নিজেদের মৃত বন্ধুদের মাংস বেঁচেছিল। মানুষের পক্ষে এর চেয়ে মর্মান্তিক আর যন্ত্রণাদায়ক কাজ আর কিছুই হতে পারে না। আপনারা যদি সেই ফ্লাইট 571-এর গল্পটি জানতে চান, তাহলে কমেন্ট করে জানাতে পারেন।